স্কুবা ডাইভিং শেখাটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। নতুন কিছু করার মজা ছিল, আবার একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার অনুভূতিও ছিল। সবচেয়ে বড় বাধা ছিল 100 মিটার সাঁতার কাটা শেখা। টুকটাক সাঁতার জানতাম যদিও, তবে তা সবই সুইমিং পুলে শেখা। সুইমিং পুলে সাঁতার কাটা আর সমুদ্রের মাঝে সাঁতার কাটা একই কথা না, সেই ভেবে হাত পা ঠান্ডা হয়ে যেত। যাই হোক, শেষে খুব দারুণ সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে ডাইভিং সার্টিফিকেশনটা শেষ হয়েছিল। সব মিলিয়ে 10টা ডাইভ সমুদ্রের মাঝে। তবে সে গল্প আজকের না, এই গল্পটা আরেক জায়গার, আরও কিছুদিন পরে। 10 মাস কেটে গেছে, আমরা রোজকার জীবনে ব্যস্ত, সমুদ্রের থেকে, স্কুবা ডাইভিং থেকে বহু দূরে। ভাবতেই অবাক লাগে যে সত্যি কি আমরা সমুদ্রের তলায় মাছ আর কোরালের রাজ্যে গেছিলাম কখনো, না সে সবই স্বপ্ন। এই বিশেষ ডাইভটা হয়েছিল ভারতের আরেক প্রান্তে। সে এক অন্য সমুদ্র, অন্য গল্প। আর এই দুই সমুদ্রের আবহাওয়া, মানুষজন এত আলাদা যে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। ডাইভ স্পটগুলোর মাঝখানে ব্যবধান ছিল ভারতীয় মহাদেশের দুই উপকূলের। প্রথম জায়গায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের লোকজনের ভিড় ছিল, যারা সমুদ্রের তলায় কোরাল আর মাছের রাজত্বকে চোখ ভরে দেখতে উৎসুক ছিল। আর এবারের ডাইভ স্পটে ভিড় ছিল পূর্ণার্থীদের, যারা আকুল ছিল চোখ বুজে দর্শন করতে তাদের অতি প্রিয় ভগবানের। ডাইভ ইনস্ট্রাক্টর আর স্টাফেও ছিল আকাশ পাতাল তফাৎ। সার্টিফিকেশনের দিনগুলোয় লোকজন ছিল আমাদের বয়সী ছেলেমেয়েরা, হাসি খুশি আর প্রাণোচ্ছল। আর এবারে ছিল রাশভারী ভদ্রলোক, একটু গম্ভীর প্রকৃতির, কিন্তু আদপে খুবই ভালো মানুষ। দেশ বিদেশে নানা সমুদ্রে ডাইভ করা এক পোর খাওয়া স্কুবা ডাইভার। সমুদ্রের জলেও যেন প্রচুর পার্থক্য। আগের বারে টলটলে নীল শান্ত জল, আর এবার যেন একটু ঘোলাটে দুরন্ত ঢেউ। সেই বিশেষ দিনে সকাল সকাল উঠে প্রায় খালি পেটে লোকজনের ভিড় বাঁচিয়ে আমরা সমুদ্র সৈকতে পৌঁছালাম, যেখান থেকে ডাইভ শুরু হবে। কিছু ফর্ম ভরা, কিছু পরিচয় পর্ব শেষ করা, তারপর আমরা দুজনেই উঠে বসলাম একটি ছোট্ট মোটর চালিত নৌকায়। আমাদের সঙ্গী এক বাচ্চা ছেলে, যে আজকে আমাদের মাঝির কাজ করবে, আর আমাদের সেই ইনস্ট্রাক্টর। পরীক্ষার শেষ মুহূর্তে পড়ার মতো আমরা আগের বারের শেখা হাতের ইশারাগুলো ঝালিয়ে নিলাম, যেগুলো আমাদের জলের তলায় একমাত্র উপায় একে অপরের সাথে যোগাযোগ রাখার। হাওয়া ভরা সিলিন্ডার আর মাস্ক পরে আমরা পুরোপুরি তৈরি হলাম জলে ঝাঁপ দিতে। পরের আধা ঘন্টা কাটলো আমাদের ইনস্ট্রাক্টরের শেষ মুহূর্তের কিছু সাবধানতার টিপস, আর সঙ্গে একটা উপযুক্ত জায়গা খোঁজা যেখান থেকে আমরা ডাইভ করতে পারবো। সৈকত থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা উপযুক্ত জায়গায় এসে আমাদের নৌকো থামলো। প্রথম নৌকা থেকে ঝাঁপ দিল আমার ডাইভ পার্টনার, আর তারপরে আমি। এই প্রথমবার জলের তলায় আমরা শুধু দুজনে, নেই সঙ্গে কোনো ট্রেনার। একটু বুক দুরু দুরু করছিল না, সেটা বললে ভুল বলা হবে। জলে নেমে কারেন্টের তোর সামলে আমরা পাশাপাশি হলাম, আর নৌকায় ইনস্ট্রাক্টরকে হাতের ইশারায় জানালাম যে সব ঠিক আছে। এখন আমরা জলের গভীরে যাওয়ার জন্য তৈরি হলাম। সমুদ্রের তলদেশে পৌঁছে শুরুর দিকের ভয় ভাবটা কেটে গিয়ে মনটা শান্ত হলো, আর বেশ আত্মপ্রত্যয় আর খুশির আমেজ অনুভব করলাম। আশেপাশে মাছ আর কোরাল দেখার আশায় আমরা চারিদিকে ভেসে বেড়াতে লাগলাম। তবে সেদিন জল বেশ ঘোলা ছিল, সেরকম কিছুই চোখে পড়ল না, 1-2টো কোরাল ছাড়া। প্রায় 40 মিনিট পর যখন আমরা আবার জলের ওপরে ভেসে উঠলাম, সিলিন্ডারে তখন প্রায় 50% হাওয়া বাকি ছিল। নৌকায় বসে দুজনে হাই ফাইভ করলাম। কিছু ফটো পর্ব চলার পরে তীরে ফেরার কথা। স্কুবার উত্তেজনার পর এখন হঠাৎ খেয়াল হলো যে কোথাও শান্তিতে বসে পেটের রাক্ষসে খিদে মেটাতে হবে। কিন্তু নৌকো চালু করতে গিয়ে এক বিপত্তি। ইঞ্জিন তো চালু হচ্ছে, কিন্তু নৌকা কিছুতেই আগে যাচ্ছে না। যেই বাচ্চা ছেলেটা নৌকো চালক, সে বলল হয়তো নোঙর কোথাও আটকে গেছে। কোরাল তার জীবনচক্রের শেষে মরে শুকিয়ে শক্ত পাথরের মতো হয়ে যায়, আর অনুমান করা গেল এরকমই কোনো কোরালে নোঙরের হুকটা আটকে গেছে। স্কুবা গিয়ারে যেহেতু আমরা ছিলাম,
এই ঠিক হলো আমরাই আবার জলের তলায় যাব। সিলিন্ডারে যে হাওয়া কম, জলের তলায় গিয়ে কি না কি দেখব, এগুলো কিন্তু তখন কিছুই মাথায় আসেনি। আবার আমরা সমুদ্রে ডুব দিলাম, আর ঠিকই অনুমান, হুকটা একটা গাছের শেকড়ের আকারে শক্ত কোড়ালে গিয়ে আটকে আছে। সেটাকে হাত দিয়ে ছাড়িয়ে আবার আমরা নৌকায় উঠে বসলাম। আবার নৌকা চালু হলো, কিন্তু সেই একই অবস্থা, নৌকো আগে কিছুতেই যাচ্ছে না। এবারও মাঝি অনুমান করলো হয়তো একটা কোড়াল থেকে হুকটা বেরিয়ে আরেকটা কোড়ালে গিয়ে আটকে আছে। আবার আমরা জলে নামলাম, আর ঠিকই অনুমান ছিল, একটা শক্ত কোড়াল থেকে হুকটা সরে গিয়ে নৌকাটা যখন একটু সরেছে আরেকটা কোড়ালে গিয়ে আটকে আছে। আবার আমরা জলের তলায়। এবার আর কোনো চান্স নিলাম না, ওজন বেশি ছিল না, তাই হুকটা এবার হাতে নিয়েই সমুদ্র তল থেকে উপরে উঠলাম। হুকটা নৌকোয় রেখে তারপর আবার নৌকোয় উঠে বসলাম। অবশেষে নৌকা এবার চলা শুরু হলো, আর এবার প্রথমবার আমাদের ডাইভ অর্গানাইজার, অভিজ্ঞ স্কুবা প্রশিক্ষক, রাশভারী ভদ্রলোক, তার মুখেও একটু মুচকি হাসি দেখলাম। এটুকু বুঝলাম, মুখে না বললেও তিনি আমাদেরকে প্রথমে স্কুবা ডাইভিংয়ের ব্যাপারে একদম আনাড়ি ভেবেছিলেন, সেই মনোভাব একটু হলেও বদলেছে এই নোংর ঘটনার পর। আজকের গল্প এখানেই শেষ, তবে কিছু কথা বলে শেষ করি। এই ঘটনায় আমার ডাইভ পার্টনার ছিল আমার সহধর্মিণী। আমরা দুজনেই আন্দামানের হ্যাভলক দ্বীপে 2016 সালে স্কুবা ডাইভিং সার্টিফিকেশন করেছিলাম। সার্টিফিকেশনের মানে হচ্ছে যে আমরা পৃথিবীর যে কোনো সমুদ্রে শুধু দুজনে কোনো প্রশিক্ষক ছাড়াই ডাইভ করার অনুমতি পেতে পারি। আর এই ঘটনাটা ঘটেছিল 2017 সালে দ্বারকার সমুদ্রে। আরেকটা কথা, যদিও এবার কোনো মাছ বা কচ্ছপ দেখতে পারিনি, তবে প্রায় 1 বছর আগে এই সমুদ্রেই স্নরকেলিং করার সময় সমুদ্র আর নদীর মোহনায় আমরা প্রচুর মাছ আর কচ্ছপ দেখেছিলাম।